শান্তনু ঠাকুর দাবি করছেন 10,000 আবেদন হয়েছে সিএএতে। তৃণমূল বলছে মিথ্যে। সত্য কি জানুন এই ভিডিওতে। নমস্কার, আমি অরিন্দম চট্টোপাধ্যায়। আজ এই ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি অবশ্যই সিএএ নিয়ে। তবে সিএএ আইনের বিশ্লেষণ নিয়ে ভিডিও আমরা আগেও করেছি। আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সিএএ রুল ফ্রেম হবার পর কতজন মানুষ এই সিএএ এর মাধ্যমে নাগরিকত্বের আবেদন করেছে। এই আলোচনায় ঢোকার আগে আমরা কতগুলো খণ্ডচিত্র নিয়ে আলোচনা করব, যে খণ্ডচিত্রগুলো 2024 সালের 11ই মার্চ সিএএ রুল ফ্রেম হওয়ার পর আমরা দেখেছিলাম। আমরা এটাও আলোচনা করব কিভাবে সেই চিত্রপটগুলো ধীরে ধীরে পরিবর্তন হলো। আমরা আজকের আলোচনার যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুর প্রত্যেকটি তথ্য কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য নিয়েই আলোচনা করব, কোনো মিডিয়া বা কোনো অন্য সূত্রে পাওয়া তথ্য নিয়ে নয়। যে খণ্ডচিত্রগুলোর কথা আমরা বলছিলাম, যে খণ্ডচিত্রগুলোর কথা আমি আলোচনা করতে চাইছিলাম, সেটা চোখে পড়েছিল সিএএ রুল ফ্রেম হওয়ার দিনই। টেলিভিশনে আমরা দেখেছিলাম যে একটা প্রবল উৎসাহ, মানুষ ঢাক ঢোল বাজিয়ে সিএএ রুলসকে উদযাপন করছে। আমরা দেখেছিলাম মতুয়া সমাজে তারা আনন্দের আতিশয্যে রাস্তায় বেরিয়ে পড়েছে, উদযাপন করছে, ঢাক ঢোল নাকারা বাজিয়ে তারা স্বাগত জানাচ্ছে এই রুলসকে। এই যে ঘটনা প্রবাহ, এই যে খণ্ডচিত্রগুলি সঙ্গে আমরা দেখেছিলাম মিডিয়া চ্যানেলে বিজেপি নেতারা এসে সগর্বে ঘোষণা করেছিলেন যে এই রুলস আসলে নাগরিকত্ব দেবার আইন, মানুষ সেটা অনুভব করেছেন এবং মানুষ এই আইনের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার আবেদন করবে। আমরা এও দেখেছিলাম যে রোজ নামচার, যে রোজকার বিতর্ক সভাগুলি হয় মিডিয়া চ্যানেলে, সেখানে এসেও শাসক দলের লোকেরা, শাসক দলের প্রতিনিধিরা, শাসক দলের নেতানেত্রীরা আশা প্রকাশ করেছিলেন যে সিএএ রুলসের মাধ্যমে এই সাধারণ মানুষ আবেদন করবেন। আমরা যারা দর্শক, আমরা যারা সাধারণ মানুষ, যারা টেলিভিশনের উল্টো পিঠে বা মিডিয়ার উল্টো পিঠে সাধারণত অবস্থান করি, তারা ভেবেছিলাম মানুষের এই উৎসাহ, মানুষের এই আনন্দ, মানুষের এই আনন্দের বহিঃপ্রকাশ, আনন্দের আতিশয্য অবশ্যই সিএএ রুলসের কে নিয়ে যা বহু মানুষকে নাগরিকত্বের আবেদন করতে সাহায্য করবে। 24 ঘন্টা অতিক্রম করার আগেই যে সময় আমরা সিএএ রুলস নিয়ে পর্যালোচনা করছিলাম, আলোচনা করছিলাম, বিশ্লেষণ করছিলাম, রুলসটিকে বাংলায় অনুবাদ করে বোঝার চেষ্টা করছিলাম, সেই সময় একটি সন্দেহ আমাদের দানা বাঁধে যে সিএএ রুলসের শিডিউল 1C-তে নিজেকে বাংলাদেশি, পাকিস্তানি বা আফগানিস্তানি ঘোষণা করে তারপরে যে আবেদন করার পদ্ধতি, সেই পদ্ধতিতে কতজন নাগরিক নিজেকে বেনাগরিক ঘোষণা করে, নিজেকে পাকিস্তানের নাগরিক, আফগানিস্তানের নাগরিক বা বাংলাদেশের নাগরিক ঘোষণা করে কতজন আবেদন করতে পারবেন। শিডিউল 1C যদি বিস্তারিত জানতে চান, এই নিয়ে একটি বিস্তারিত ভিডিও পাতা, শিডিউল, সেকশন, সাবসেকশন নিয়ে করা আছে, যেটি আমরা লিঙ্কে দিয়ে দেবো। একইভাবে আমাদের মনে হয়েছিল শিডিউল 1A-তে যে ডকুমেন্টসগুলি চাওয়া হয়েছে, অর্থাৎ যে 9টি ডকুমেন্টসের একটি আপনাকে থাকতে হবে তবেই আবেদন করতে পারবেন বলা হয়েছে। তার মধ্যে বাংলাদেশের পাসপোর্ট, বাংলাদেশের স্কুল সার্টিফিকেট বা এডুকেশন সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট, জমির দলিল, ভাড়ার রসিদ, ভাড়ার এগ্রিমেন্ট ইত্যাদি কজনের কাছেই বা থাকবে। অর্থাৎ আবেদনকারী যে খুব বেশি হবে না, এই সন্দেহ আমরা প্রথমেই প্রকাশ করেছিলাম, কিন্তু তার কোনো প্রমাণ আমাদের কাছে ছিল না। আদৌ মানুষ রাজি হবেন কিনা এই শর্ত সাপেক্ষে নাগরিকত্বের এই যে সন্দেহ দানা বেঁধেছিল, সেই সন্দেহ নিরসন করার জন্য একটি আরটিআই আবেদন করা হয়েছিল। আবেদন করেছিলেন এমডি শাহিন, বাংলা পক্ষের শীর্ষ পরিষদ সদস্য, এবং তার যে টিম, তারা আবেদন করে সরকারের কাছে জানতে চেয়েছিলেন যে কতজন এই আবেদন করেছে নাগরিকত্বের সিএএ রুলসের মাধ্যমে, সিএএ আইনের মাধ্যমে। আমরা প্রথমে সেই আবেদন পত্রটি পড়ব এবং তারপর এই আরটিআই এর এগেনস্টে সরকার, ইউনিয়ন গভর্নমেন্ট, ভারত সরকার যে উত্তর দিয়েছেন সেটিও আমরা পড়ব। তাহলেই বুঝতে পারবো আসল পরিস্থিতি কি। আমার হাতে আছে এমডি শাহিনের করা আরটিআইটি, যেটি রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005-এর আইনের মধ্যে থেকে করা হয়েছে। সেখানে এমডি শাহিন প্রশ্ন করছেন যে ডেসক্রিপশন তিনি লিখছেন I am MD Shaheen, a citizen of India. I have learned that Ministry of Home Affairs, Government of India has published the Citizenship Amendment Rules 2024 on 11th March 2024. According to the Citizenship Act 2019,
any person belonging to Hindu, Sikh, Buddhist, Jain, Parsi or Christian community from Afghanistan, Bangladesh or Pakistan who entered into India on or before 31st day of December 2014 shall not be treated as illegal migrant and can apply for the citizenship of India through online by website. এখানে ওয়েবসাইটটা দেওয়া হয়েছে ইন্ডিয়ান সিটিজেনশিপ online.nic.in provided by the Ministry of Home Affairs। অর্থাৎ যেটা বলতে চাওয়া হয়েছে সেটা হচ্ছে যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের মাধ্যমে এই যে অ্যাপ্লিকেশন করার জায়গা তৈরি হয়েছে সেই জায়গার সম্পর্কে আমি অবহিত হয়েছি, এর সঙ্গে এর বিষয়ে আমি তথ্য জানতে চাই। এর যে দ্বিতীয় প্যারাগ্রাফ সেখানে তিনি কি লিখেছেন, নাও অর্থাৎ এখন দ্য আন্ডার দ্য রাইট অফ ইনফরমেশন অ্যাক্ট 2005 আমি রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005-এর অধীনে জানতে চাই, আই ওয়ান্ট টু অবটেন দ্য ফলোয়িং ইনফরমেশন, আমি নিম্নোক্ত ইনফরমেশনগুলো বা তথ্যগুলো জানতে চাই। কি তথ্য জানতে চেয়েছেন শাহিন? যে তিনি বলছেন হাউ মেনি নাম্বার অফ পিপল, কতজন মানুষ হ্যাভ অ্যাপ্লাইড, এখনো পর্যন্ত অ্যাপ্লাই করেছে অন 13 মার্চ 2024 ফর সিটিজেনশিপ ফ্রম ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ থেকে কতজন অ্যাপ্লাই করেছেন থ্রু দ্য প্রোভাইডেড ওয়েবসাইটটির নাম আন্ডার দি সিটিজেনশিপ অ্যাক্ট 2019 আফটার পাবলিশিং দ্য সিটিজেনশিপ রুলস 2024। অর্থাৎ যেটা তিনি জানতে চাইছেন সেটা হচ্ছে কতজন বাংলা থেকে অ্যাপ্লাই করেছেন, অর্থাৎ যে খণ্ডচিত্র আমরা দেখেছিলাম, যে উৎসাহ আমরা দেখেছিলাম, সেই উৎসাহী মানুষগুলো যারা ঢাক ঢোল কারা নাকারা নিয়ে সিটিজেনশিপ রুল পাশ হওয়ার পর রাস্তায় বেরিয়েছিলেন, যারা আবির খেলেছিলেন, তারা আবেদন করেছেন কিনা এই তথ্য জানতে চেয়ে বাংলা পক্ষের শীর্ষ পরিষদ সদস্য এমডি শাইন একটি আরটিআই করেন। এবার আমরা দেখব সেই আরটিআই এর ফলাফল কি এসেছিল। আরটিআই এর উত্তর আসে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ফরেন ডিভিশন থেকে, যে উত্তরটির ফাইল নাম্বার 260227/94/2024-IC-I, Government of India, Ministry of Home Affairs, Foreign Division, Citizenship Wing, second floor, MDC, ন্যাশনাল স্টেডিয়াম, নিউ দিল্লি, 15 এপ্রিল 2024-এ এই আরটিআই এর উত্তর দেওয়া হচ্ছে। কাকে উত্তর দেওয়া হচ্ছে? এমডি শাইনকে। কি লেখা হচ্ছে? সাবজেক্ট লেখা হচ্ছে অনলাইন আরটিআই অ্যাপ্লিকেশন অফ শ্রী এমডি শাইন আন্ডার আরটিআই অ্যাক্ট 2005, অর্থাৎ আরটিআই অ্যাক্ট 2005-এর মাধ্যমে যে আরটিআই করা হচ্ছিল তার উত্তর। তাতে বলা হচ্ছে, স্যার প্লিজ রেফার টু ইউর অনলাইন আরটিআই অ্যাপ্লিকেশন ব্রিঙ্গিং রেজিস্ট্রেশন নাম্বার, বলে তার যে আরটিআই রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়া হচ্ছে, ডেট দেওয়া হচ্ছে। তারপর বলা হচ্ছে অ্যান্ড টু স্টেট দ্যাট দ্য রেকর্ডস আর নট বিং মেনটেন্ড অ্যাজ ডিজায়ার্ড বাই ইউ বিকজ দি Citizenship Act 1955 and Citizenship Amendment Act 2019 and the rules made thereunder does not have provision to maintain the record of citizenship application received। এটা একটু বাংলা করে বলি। বলা হচ্ছে যে আমাদের কাছে কারা এই সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করেছে তাদের কোনো তথ্য রাখার ব্যবস্থা নেই। অর্থাৎ প্রশ্ন করা হয়েছিল যে রুল ফ্রেম হওয়ার পর কারা আবেদন করেছে বাংলা থেকে, কতজন আবেদন করেছে, তাতে বলা হচ্ছে যে আমরা কোনো তথ্য রাখারই ব্যবস্থা নেই। আচ্ছা, এটা আসছে বিশ্লেষণে। তারপর সে কি বলছে এই উত্তরে, ফার্দার অ্যাজ পার আরটিআই অ্যাক্ট 2005 CIPO ইজ নট অথরাইজড টু ক্রিয়েট ইনফরমেশন, হেন্স দ্য ইনফরমেশন শর্ট মে বি ট্রিটেড অ্যাজ নীল। অর্থাৎ আমার কাছে শূন্য অ্যাপ্লিকেশন আছে। এই উত্তর এসছে আরটিআই করার পর। এবার আমরা এই আরটিআই এর উত্তরটিকে বিশ্লেষণ করার চেষ্টা করব। ইন্ডিয়ান সিটিজেনশিপ online.nic.in এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছিল। প্রশ্ন কি ছিল? প্রশ্ন ছিল যে কতজন পশ্চিমবাংলা থেকে আবেদন করেছেন রুল ফ্রেম হওয়ার পর। ঠিক আছে, কারণ রুল ফ্রেম হওয়ার পরই আবেদন করার সুযোগ ছিল, তার আগে আবেদন করার সুযোগ ছিল না। উত্তর কি আসে? আমরা কোনো তথ্য রাখিনি, ধরে নেওয়া যেতে পারে আমাদের কাছে নীল অর্থাৎ শূন্য তথ্য রয়েছে। আমরা খুব সাধারণভাবে বিচার যদি করি, বিষয়টিকে বোঝার যদি চেষ্টা করি, বিশ্লেষণ করার চেষ্টা করি, একটি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করলে সেই ওয়েবসাইটে অবশ্যই তথ্যগুলো সংগৃহীত বা রেকর্ডেড থাকে। আমরা যদি একটি ইমেল করি,
কোনো একটি ওয়েবসাইটের মাধ্যমে, তাহলে সেই ওয়েবসাইটের সার্ভারে যেভাবে ইমেলগুলোকে সেভ করা অবস্থায় আমরা দেখতে পাই পরবর্তী সময় যে কাকে আমরা ইমেল পাঠিয়েছি, কাদের থেকে ইমেল এসছে, সেরকম যে কোনো আবেদন করলে আপনি যদি পাসপোর্টের একটি আবেদন করেন, পাসপোর্টের ওয়েবসাইটে আপনার আবেদনের তথ্যটি রাখা থাকে, যেটার ভিত্তিতে পরবর্তী সময়ের কাজগুলো হয়। আপনি যে কোনো একটি আবেদন করলেন বা আপনি একটি যে কোনো ই কমার্স ওয়েবসাইট থেকে একটি জিনিস কেনার জন্য আবেদন করলেন, সেই জিনিসটিও কিন্তু আপনার সেই তথ্যটিও ওয়েবসাইটে রক্ষা করা হয় থাকে, তারপর সেটাকে আপনার কাছে জিনিসটা পৌঁছায়। এখানে বলা হচ্ছে আমাদের কাছে কোনো তথ্য নেই, তাহলে তথ্য কখন থাকে না? ধরে নেওয়া যায় যদি একজনও আবেদন করেন তাহলে সেই একজনের তথ্য থাকবে, নীল তথ্য কখন থাকে? অর্থাৎ যবে এই উত্তর দেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত একজনও আবেদন করেননি, এবং এই যে ডেট দুটি যদি মিলিয়ে দেখি তাহলে কিন্তু সেটা বেশ কয়েকদিনের মধ্যে এক যে উত্তর আসছে, যেখানে শত শত মানুষ, শত সহস্র মানুষের আবেদন করার আশা প্রকাশ করা হয়েছিল, সেখানে একজন মানুষও আবেদন করেননি। অর্থাৎ তাদের কাছে একজন মানুষেরও আবেদন করার তথ্য নেই। তাহলে কি যে শর্তগুলি দেওয়া হয়েছে সেই শর্তগুলি, অর্থাৎ যে ডকুমেন্টসগুলি চাওয়া হয়েছে, যার মধ্যে আছে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের পাসপোর্ট, সেখানকার স্কুল সার্টিফিকেট, জমির দলিল অথবা ভাড়ার রসিদ অথবা ভাড়ার এগ্রিমেন্ট অথবা সেখানকার কোনো আইডেন্টিটি কার্ড অথবা বাপ ঠাকুরদার সেখানকার জন্ম সার্টিফিকেট, এগুলোর জন্য জোগাড় করতে না পারার জন্য মানুষ আবেদন করতে পারছেন না, নাকি শিডিউল 1C-তে যেটা বলা হয়েছে যে এফিডেভিটের মাধ্যমে, যে সেলফ ডিক্লারেশনের মাধ্যমে ঘোষণা করতে হবে আমি আসলে পাকিস্তান, আফগানিস্তান কিংবা বাংলাদেশের নাগরিক, সেই কারণে মানুষ ঘোষণা করতে অনীহা প্রকাশ করেছেন। এই আলোচনা, এই সিদ্ধান্তের ভার আপনাদের উপরই ছাড়লাম, আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপাতত ভিডিও এখানেই শেষ করছি, এই তথ্যটুকু সামনে রেখে যে এখনো পর্যন্ত এই RTI এর উত্তর আসা পর্যন্ত একজনের তথ্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেওয়া হয়নি এবং বলা হয়েছে তাদের কাছে কোনো তথ্য নেই। আমরা আগামী দিনে এই তথ্য যদি কিছু পাই অবশ্যই এই বিষয় নিয়ে ভিডিও করে আপনাদেরকে জানাবো। ততক্ষণ পর্যন্ত আপনারা নিজেরা কমেন্ট লিখে জানান আপনাদের মতামত কি, আপনারা কি মনে করেন আদৌ কোনো মানুষ আবেদন করেছেন কিংবা আবেদন করেননি। ভালো থাকবেন, আবার দেখা হবে, নমস্কার।